চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা শিবলী নোমানের কাছে। শুরুতে জানতে চাই যে আপনার জীবনে কি কি কমন প্রবলেম আছে এই মুহূর্তে? যে প্রবলেমগুলো সবার জীবনে থাকে, যেগুলো আপনার জীবনেও আছে, আমার জীবনে আছে, সেগুলো যদি বলি তাহলে হচ্ছে লটস অফ। আর ইন্ডিভিজুয়ালি যদি আমার কথা বলি তাহলে হয়তোবা দুই একটা। অনেকদিন ধরেই কিন্তু নাটকটি প্রচারিত হচ্ছে কমন প্রবলেম, আহসান আলমগীরের রচনায়, তপু খানের পরিচালনায় এবং আপনার অভিনয় আছে এবং আপনার সাথে আরও অনেক কলাকুশলী আছেন, অভিনয় শিল্পীরা আছেন। সবকিছু মিলে কমন প্রবলেম যে চলছে, এতদিনে তো কমন প্রবলেমের উপর একটা ডিগ্রিও হয়ে যেতে পারতো মনে হয়। না, হয়তো হয়ে যেতে পারতো, কিন্তু আমি আসলে ব্যক্তি জীবনে রিল এবং রিয়েল লাইফ বোধ জায়গায় একটু সিম্পল ওয়েতে থাকতে পছন্দ করি। দ্যাটস ওয়াই আসলে ওই প্রবলেমগুলো খুব বেশি এফেক্ট করে না আমাকে। তারপর তো প্রবলেমই, সেটা থাকবেই জীবনে, ব্যক্তি জীবন মানেই প্রবলেম। নাটকের নামটাই কমন প্রবলেম, তো এমনি মানুষের জীবনে সমস্যার শেষ নেই। এই নাটক করতে গিয়ে আপনার জীবনে কি কি সমস্যা হয়েছে? যে কোনো কাজ করতে গিয়ে যেসব প্রবলেমগুলো আমরা ফেস করি, অনেক সময় দেখা যায় যে আমাদের আসলে শিডিউলটা খুব টাইট থাকে। ওইটাই বলবো যে আমার জন্য কমন প্রবলেম, কারণ এত বেশি টাইট শিডিউলের মধ্যে আমাদের কাজ করতে হয়। দেখা যায় যে আসলে অনেক সময় আমরা হয়তো বা নিজের ইচ্ছে করছে যে একটু সময় নিয়ে যদি এই সিকোয়েন্সটা করতে পারতাম, বা দেখা যায় যে অনেক সময় ওয়েদার ফেভার করে না। যেমন কিছুদিন আগে আমরা যখন শ্যুট করছিলাম, হঠাৎ দুপুরবেলা বৃষ্টি, এত বৃষ্টি যে আমরা প্রায় 2 ঘন্টা বসা সবাই। তো এটা ওয়েদারের কাছ থেকে একটা প্রবলেম, এবং এটা একটা কমন প্রবলেম। আমাদের ওয়েদারে আসলে কোনো ঠিক ঠিকানা নেই কখন কি হয়। তারপর দেখা যায় যে আসলে কিছু জটিলতা থাকে, যেটা হচ্ছে আসলে ওই প্রোডাকশন বেস করে থাকে। সেগুলো আসলে খুঁটিনাটি, এগুলো আমাদের প্রত্যেক দিনই ফেস করতে হয়। তো সেগুলো আসলে প্রবলেম না, এগুলো আসলে হ্যাপি প্রবলেম এখন হয়ে গেছে বিষয়টা। একটু গল্পটা সম্পর্কে জানতে চাই যে এই সাবলীল চরিত্রগুলোর গল্পটা কি নিয়ে আগাচ্ছে? থ্যাঙ্কস বলবো হচ্ছে আমাদের ডিরেক্টর তপু ভাইকে, কারণ উনি এবং ওনার যে ডিরেক্টরস প্যানেল যারা এটা ডিরেকশন দিচ্ছেন, তারাই আসলে এই সাবলীলতার জায়গা থেকে আসলে সবাইকে সাবলীল করে তুলেছেন। অ্যান্ড দ্যাটস ওয়াই আসলে ওই কাজটা করতে গিয়ে আমাদের কারো ভিতরে ওইভাবে কোনো জড়তা নেই, বিকজ ডিরেক্টর অ্যান্ড প্রোডাকশন টিম দে আর সো ফ্রেন্ডলি। এবং গল্পটা আহসান আলমগীর ভাই খুবই চমৎকার একটি গল্প লিখেছেন, যেটা আসলে চারদিকে হচ্ছে। যদি এখানে একটা বাড়িকে কেন্দ্র করে একটা প্রবলেমকে দেখানো হয়েছে, কিন্তু এই প্রবলেমটা আসলে ব্যক্তি জীবনেও থাকে। এই প্রবলেমটা আমাদের জাতীয় জীবনেও আছে। সো ওই জায়গা থেকে সেই প্রবলেম এটা আসলে মানে আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ এটা অনেক বড় প্রবলেম। সো ওই প্রবলেমটার জায়গা থেকে এখন আমরা কারেন্ট যে সিচুয়েশন, কিছুদিন আগে একটা ম্যাসিভ অভ্যুত্থান হলো আমাদের দেশে, সেখান থেকে কিছুটা এখন আমরা একদিকে যাচ্ছি, দেশ এবং আমাদের জাতীয় পরিস্থিতি সব কিছু মিলিয়ে। তো ওই জায়গা থেকে ওই বৃহৎ ব্যাপারটাকে আসলে ছোটোভাবে একটা বাড়ির ভিতরে নিয়ে, একটা দেশ যদি একটা বাড়ি হয়, তাহলে সেই বাড়ির মধ্যে আসলে কী কী প্রবলেমটা হচ্ছে, যে প্রবলেমগুলো দেশের মধ্যে হয়, সেই প্রবলেমগুলোকে একটা বাড়ির মধ্যে নিয়ে এসে তারপর গল্পটাকে বলা। সো এইটা যদি আমি বলি যে এটা সাহসিকতার বিষয়, যেটা কিনা চেষ্টা করছেন তপু ভাই এবং তার টিম। সো আই থিঙ্ক যে এটা যদি অডিয়েন্স বুঝতে পারে, যে অনেক সময় আমাদের কি হয়, আমরা শুধুমাত্র টেক্সট নিয়ে কথা বলি, সাবটেক্সট নিয়ে আমরা কথা বলি না। এখন এই সাবটেক্সটগুলো যখন আসলে কেউ বুঝতে পারে যে আসলে আমি এই কথাটা বলেছি, কিন্তু তার পেছনে রিজন ছিল এটা, ওইটাকে যদি কানেক্ট করতে পারে, তাহলে অডিয়েন্সের কাছে খুবই ভালো লাগবে গল্পটা। সহশিল্পী ছিলেন কারা? ঠিক আমার বিপরীতে যদি বলি, তাহলে ছিলেন হচ্ছে স্বর্ণলতা। এছাড়া নাটকতে কাজ করেছেন মারজুক ভাই, চাষি ভাই, পাভেল, খুশি আপা এবং আরও অনেকে। এই কমন প্রবলেমে কাজ করতে গিয়ে দীর্ঘদিন সবাই একসাথে থাকতে হয়েছে, কার সাথে সবথেকে বেশি মানে প্রবলেম ফেস করেছেন আপনার কোন আর সহশিল্পীর সাথে? না, প্রবলেম আসলে মজার প্রবলেম হতে না, পারে। মজার প্রবলেম বলা যায়, মজার প্রবলেমের কথা কিন্তু জানতে প্রবলেম চাচ্ছি। তেমন কোনো কিছু ফেস করিনি, বিকজ আমরা আগে পরে সবার সাথে কম বেশি কাজ করা হয়েছে। সো প্রবলেম কোনটা হয়, যে এটা আসলে প্রোডাকশন টিমের জন্য বা ডিরেক্টরের জন্য প্রবলেম, কারণ আমরা সবাই যখন সিঙ্কের এবং খুব আড্ডাবাজ মানুষজন যখন একসাথে হই, দেখা যায় আমরা অনেক বেশি আড্ডা দেওয়া শুরু করি। তখন বলতে হয়, ভাই আমার লাইট পড়ে যাচ্ছে, সিকোয়েন্সটা করতে হবে, বা দেখা যাচ্ছে আচ্ছা আমরা আবার পরে আড্ডা দিচ্ছি, এখন কি আগে সিকোয়েন্সটা করি। সো এটা আসলে তাদের জন্য প্রবলেম, আমাদের জন্য প্রবলেম না, আমাদের জন্য মজা। বাট আলটিমেটলি আমরাও আসলে ওইটাকে মাথায় রেখেই কাজ করি, যে আসলে আগে কাজটা করতে হবে, তার পাশাপাশি ধরুন আড্ডাটা হোক। অনেক সময় যেটা হয় যে ধরুন যে স্বর্ণলতার সাথে যখন কাজ করছি বা চাষি ভাইয়ের সাথে যখন কাজ করছি, আমরা এর আগে কাজ করেছি। সো দেখা যায় অনেকদিন পরে যখন আবার দেখা হয়, তখন আবার ওই যে মাঝখানটা গ্যাপ 3 মাস 6 মাস পরে হয়তো অনেকের সাথে দেখা হয়, এক এক ইউনিটে এক একভাবে এক একজনের সাথে কাজ করা হয়, তখন আবার সেই গল্পগুলো হয় যে ওই সময় এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, বা এখন হঠাৎ করে একটা সিকোয়েন্স করে আসলাম, ওখানে মজার কোনো একটা ইনসিডেন্ট হলো,
সেটা নিয়ে গল্প করা হয়। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের মজার প্রবলেম যদি বলবো আর কি। এখন প্রবলেমটাকে একটু এড়িয়ে অন্যদিকে যেতে চাই, কারণ আমরা বিশ্বাস করি যে এই নাটকটির নাম যেখানে কমন প্রবলেম, সমাধানটাও নাটকের মধ্যে আছে। Definitely. দিনকে দিন বোধহয় আমরা সমাধানের দিকে ধীরে ধীরে এগিয়ে যাব, নাটকটি ধারাবাহিক পর্যায়ক্রমে আমাদেরকে সেদিকে নিয়ে যাবে। এবার একটু আপনার বর্তমান ব্যস্ততার কথা জানতে চাই শিবলি, যে আর কি কি কাজ করছেন, সামনে কি কি কাজ আসতে চলেছে? সিরিয়াল করা হচ্ছে, সিঙ্গেল ফিকশন করা হচ্ছে। বাংলা ভিশনে যেমন আমার এই নাটকটি প্রচার হচ্ছে, পাশাপাশি দীপ্ত টিভিতে আমি একটা সিরিয়াল অলরেডি আমার প্রচার হচ্ছে, এবং আরেকটি বেসরকারি চ্যানেলের জন্য আমি অলরেডি একটা সিরিয়ালের জন্য আমার প্রাইমারি আমার সাথে সব কথাবার্তা হয়ে গেছে, এখন শিডিউল করে দেওয়া হচ্ছে, আমরা শুটে যাব। আর টিভিসি করা হচ্ছে মোটামুটি রেগুলার। টিভিসির ক্ষেত্রে আমার একটা চিন্তা থাকে যে হচ্ছে আমি যেই গল্পগুলোর মধ্যে, টিভিসিগুলোর মধ্যে একটা গল্প বলা হয়, সেগুলো আসলে আমার করতে বেশি ভালো লাগে, কারণ সেখানে আমার অ্যাক্টিংয়ের যে হচ্ছে ভেরিয়েশন বা হচ্ছে এক্সপ্রেশনের ভেরিয়েশন, সেটা নিয়ে খেলা যায়। জাস্ট শর্ট বেসড কোনো টিভিসি খুব একটা করা হয়নি, 2-1টা ছাড়া। টিভিসি বা ধারাবাহিকের বাইরে সিনেমায় কাজ করা হয়েছে কোন কিনা? আমার শুরুটা হয়েছিল একটা সিনেমার মাধ্যমে, সেটা হচ্ছে মিজানুর রহমান লাবু ভাইয়ের পরিচালিত তুখোর সিনেমার মাধ্যমে। এটা 2017-তে রিলিজড হয়, এবং তারপরে হচ্ছে আমার সেকেন্ড মুভি আমার কমপ্লিট হয়ে যায়, বাট করোনার সময় ওই সময়টা আটকে যায়, তারপরে এখনও পর্যন্ত সেটা রিলিজ হয়নি। বাট আমি আসলে অ্যাজ অ্যান অ্যাক্টর কাজ করতে চেয়েছি, আমার জন্য ওরকম কোনো ধরাবাঁধা কোনো কিছু ছিল না যে আমি ফিল্ম করেছি ফিল্মই করব, বা ওটিটি করছি ওটিটি করব। অ্যাক্টিংয়ের জন্য যেখানে আমি বিশ্বাস করি যে আমি আমার অভিনয়টা যেখানে ফুটিয়ে তুলতে পারবো, আমার ক্যারেক্টারটা আমার জন্য ইম্পর্ট্যান্ট। অনেক সময় দেখা যায় যে অনেকে চিন্তা করে যে আমি যে কন্টেন্টটা করছি সেই কন্টেন্টটা ইম্পর্টেন্ট নাকি আমার ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট। সো আমার জন্য বোথ, কন্টেন্টটা স্ট্রং হতে হবে, আমার ক্যারেক্টারটাও সেখানে কন্টেন্টের মধ্যে কতখানি ইম্প্যাক্ট ফেলছে সেটাও আমাকে চিন্তা করতে হবে। সো আলটিমেটলি আমি স্ক্রিনে আছি কিন্তু সেখানে কোনো ইম্প্যাক্ট ফেলছি না, মানে ওই কাজ আমি করতে চাই না। সামনে কি কি স্বপ্নকে নিজের করে পাওয়ার বা সত্যি করার বাসনা আছে? বৃহৎভাবে চিন্তা করতে বা ভাবতে পছন্দ করি। সো দেশ হিসাবে আমাদের এগিয়ে যাওয়ার জন্য যা যা আসলে করা দরকার, সেখান থেকে আসলে ওই রুট লেভেল থেকে যদি শুরু করি, ইন্ডিভিজুয়ালি আপনি আমি যখন কোনো কিছু একটা করব, সেই ছোট ছোট চেষ্টাগুলো থেকে কিন্তু দেশ এগিয়ে যাবে। সো আমি আমার পার্সোনাল জায়গা থেকে বলবো যে আমি ইন ফিউচার ডিরেকশন দিতে চাই। এটা যেটা আমার শুরুটা হয়েছিল যে চিন্তা থেকে, এই ডিরেকশনের জায়গাটা আমি পার্সিউ করতে চাই। নিজের যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কম্পিউটার সায়েন্স, সেই ব্যাকগ্রাউন্ডকে সাথে রেখে, কারণ এখন ওয়ার্ল্ড হচ্ছে আইটি ওয়ার্ল্ড এবং ই কমার্সের ওয়ার্ল্ড। সো মানে আমি ঘরে বসে চাইলেও নিজের মতো করে বিজনেস করতে পারবো, এটা খুবই ইজি, যদি কিনা হচ্ছে কাজ কিন্তু কোনোটাই ইজি না, না কাজ না করতে গেলে কিন্তু বাধা অনেক আছে, চ্যালেঞ্জ অনেক আছে। সেটা অবশ্যই আপনি রাইট, বাট চ্যালেঞ্জেসগুলো আসলে না থাকলে তখন আসলে আপনি একটা কাজ যদি অটোমেটিক হয়ে যায়, সেটা মজা আপনি পাবেন না। বাট আমি যদি প্রথমেই ভাবি যে আমাকে এই পথটা পাইয়ে দিতে হবে এবং এটা মানে খুবই হার্ড, তখন আসলে আমার জন্য সেটা টাফ হয়ে যাবে। সো আমি ইজি ভাবতে পছন্দ করি। এই যে ডিরেকশনে আসতে চান সামনে, হয়তো এখন না আরো অনেকদিন পরে আসবেন, বেশ কয়েকটা বছর পর, সেটার জন্য তো একটা প্রস্তুতির বিষয় আছে। আপনি নিজেকে কিভাবে প্রস্তুত করছেন? স্টিল নাও আমি স্টাডি করছি, এবং আমি খুব বেশি ফিল্ম ফ্রিক। সো আমার লাইফের ড্রিম যদি বলি, একটা হলো আমি ফিল্ম বানাবো, দ্যাট ইজ মাই ড্রিম অ্যাকচুয়ালি। বাট সেটা এখন না, সেটা আজকে থেকে আরও 10-15-20 বছর পরে হয়তো বা, কারণ আমাদের টোটাল জায়গাটার মধ্যে কিন্তু এখনো পর্যন্ত মানে অনেক প্রবলেম আছে, এগুলো কমন প্রবলেম সব। এই প্রবলেমগুলো আসলে আমাদের কাটিয়ে উঠতে হবে, তারপরে গিয়ে আসলে আমাদের আগাতে হবে। উল্লেখ করেছেন যে আপনি খুবই ফিল্ম ফ্রিক, সবশেষ কোন সিনেমাটা দেখেছেন? দ্য লাস্ট সামুরাই, টম ক্রুজ একটা মুভি ছিল, এবং এটা আমি অনেকবার দেখেছি, এর আগেও আমি অনেকবার দেখেছি, কালকেও আবার আমি দেখেছি। কালকে আমি ফুল দেখিনি, বাট আমার যেটা হয় যে মুভি দেখতে দেখতে একটা সার্টেন কিছু জায়গা আমার ফিক্সড হয়ে যায়, যে এই জায়গাগুলো দেখতে আমার ভালো লাগে। সেগুলো হয়তো বা আমার প্রিপারেশনের জন্য, সেগুলো হয় আমার হয়তো বা অ্যাক্টিং স্কিলকে হচ্ছে আবার ডেভেলপ করার জন্য। এই জায়গাগুলোর জন্য আমাদের আসলে যেটা হয় যে প্র্যাকটিক্যালি আসলে খুব বেশি ফিল্ড নেই তো আমাদের, যেহেতু আমি কোনো থিয়েটারের সাথে যুক্ত না। সো ওই জায়গা থেকে দেখা হয় যে যখন আমি শুটিং করছি তখন আমি কাজ করছি, বাট আমাদের শেখার জায়গাটা তো আসলে প্র্যাকটিসের মধ্যে থাকতে হয়। সেটার জন্য হয়তো বা আমি কোনো একটা সিকোয়েন্স দেখছি, বা হঠাৎ করে কোনো একটা স্ক্রিপ্ট পেলাম, সেই স্ক্রিপ্টের মধ্যে আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটা যদি আমি এভাবে করতে পারি। কোনো এক মুভিতে আমি দেখেছিলাম যে এই জায়গার এক্সপ্রেশনটা এরকম ছিল, বা এই জায়গার ডায়লগ ডেলিভারিটা এরকম ছিল, দেখা যাচ্ছে আমি সেটা নিয়ে আসলে স্টাডি করছি। মানে আমি বলবো যে আমি স্টাডির মধ্যে থাকি। অভিনেতার তো আসলে একটা চরিত্র থেকে আরেকটা চরিত্রে জাম্প করতে হয়, এবং অনেক সময় আমাদের আর্টিস্টরা এত ব্যস্ত থাকেন বা ডিরেক্টরদের এত বেশি সময়ের স্বল্পতা থাকে, হুট করে এক চরিত্র থেকে আরেক চরিত্রে চলে যেতে হয়।
আপনি এই যে এক চরিত্র থেকে আরেক চরিত্রে চলে যাওয়া, মাঝে অল্প একটু সময় পাওয়া যায়, এই সময় নিজেকে তৈরি করেন কিভাবে? আমি আসলে খুব ইজিলি একটা চরিত্র প্যাক আপ হওয়ার পরে সেখান থেকে বের হয়ে যেতে পারি। এটা হতে পারে যে আমি প্রাচন্দ্র ওয়ার্কশপ করেছি, সেখানে আমি আজাদ আবুল কালাম পাভেল ভাইকে পেয়েছিলাম, ইমন ভাইকে পেয়েছি, রাহুল আনন্দ দাদাকে পেয়েছি, যাদের ইভেন অমিতাভ ভাইরাও ক্লাস পেয়েছি ফিল্ম মেকিংয়ের উপরে। তো ওনাদের যে ছোট ছোট বিষয়গুলো যে হচ্ছে আমাদের ক্লাসগুলো যখন ওনারা নিয়েছেন, ছোট ছোট অনেক বিষয়গুলো ওনারা বলতেন যে একটা ক্যারেক্টারাইজেশন কীভাবে করতে হয়, আবার সেই ক্যারেক্টার থেকে বের হয় একটা ক্যারেক্টারে ঢুকতে গেলে আসলে কীভাবে কী করতে হবে। সো ওই জিনিসগুলো আমার স্টিল না আমার মোবাইল নোট ডাউন করা, এবং ওগুলো আসলে আমার মাথায় গেঁথে গেছে যে আমি এখন একটা ক্যারেক্টারে যখন ঢুকবো, একটা ক্যারেক্টারের শুরু যেমন পা থেকে হয়, সো পা থেকে ক্যারেক্টারটা যখন মাথা পর্যন্ত টোটাল বিল্ড আপ হয়, আবার যখন প্যাক আপ হয়ে গেছে সাথে সাথে আমি মাথা থেকে ওইটাকে লাইক ওখান থেকে আমি ডিটেচ হয়ে যেতে পারি। যারা মঞ্চে কাজ করেন বা বর্তমানে যারা দক্ষ অভিনেতা আছেন, যাদেরকে আমরা অভিনয়ের গুরুও মেনে থাকি, অনেকেই কিন্তু আমরা দেখেছি তারা মঞ্চে কাজ করেছেন দীর্ঘ সময়, তারপরে তারা মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করে পর্দার সামনে কাজ করতে আসছে। আপনার কাছে কি মনে হয় যে যতই ওয়ার্কশপ করেন না কেন, যতই বাসায় প্র্যাকটিসে থাকেন না কেন, মঞ্চটা নেই বলে আপনার গতিপথ কিছুটা হলেও আস্তে আস্তে যাচ্ছে? থিয়েটার অ্যাক্টিং, স্ক্রিন অ্যাক্টিং দুটো একদম দুই বিষয়। হ্যাঁ, এটা ট্রু যে আপনি বেসমেন্ট কিভাবে তৈরি করছেন এটা হচ্ছে আপনার বিষয়। আপনি এখন দেখবেন যে এমন অনেক যারা কিনা জনপ্রিয়তার জায়গা থেকে বলেন বা হচ্ছে ব্যস্ততার জায়গা থেকে বলেন, অনেক বেশি ব্যস্ত, কিন্তু তারা কখনোই কোনো থিয়েটারের সাথে যুক্ত ছিলেন না। আবার এমন অনেকে আছেন যারা একদম মানে শুরু থেকে এখনো পর্যন্ত থিয়েটারই করে যাচ্ছেন। সো দুইটাই আসলে ইম্পর্টেন্ট। এখন আপনি সেটা আসলে কিভাবে ইউজ করবেন। যেমন আমার কাছে আমি যেটা ফিল পেয়েছি, থিয়েটার অ্যাক্টিং এবং স্ক্রিন অ্যাক্টিংয়ের মধ্যে অনেক পার্থক্য। আপনি থিয়েটার অ্যাক্টিংয়ে যখন আপনি পারফর্ম করছেন, আপনাকে পুরো গল্পটাকে কিন্তু একসাথে আপনাকে পারফর্ম করতে হচ্ছে। সেখানে কিন্তু ওই কাটিং পয়েন্ট নেই বা জাস্ট এতটুকু শর্ট, এই শর্টটার মধ্যে আপনি এই ডায়লগগুলি শুধু বলছেন, এটার সাথে কোনো কানেক্টিভিটি নেই, সেখানে আপনি টোটালটা পারফর্ম করে যাচ্ছেন। সেম আমি যখন স্ক্রিন অ্যাক্টিং করছি তখন কিন্তু একটা সিকোয়েন্স সেটা 3 মিনিটের হলো, সেখানেও কিন্তু ছোট 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 ভাগ করে গিয়ে করছে। সো আমি বলবো যে টেকনিক্যালি হচ্ছে স্ক্রিন অ্যাক্টিংটা হচ্ছে টেকনিক্যাল একটা বিষয়, যে আপনি এটাতে কীভাবে করছেন। আর অ্যাক্টিং শেখার জন্য ডেফিনেটলি থিয়েটার, ডেফিনেটলি সেটা। সো আমাদের এখন বিষয়টা যেটা হয়েছে যে মাধ্যমের কারণে যদি আমি বলি যে আমরা সবাই এখন আসলে অল্প সময় কিভাবে আসলে নিজেকে মেলে ধরা যায়, এটাই কিন্তু আমাদের মানে ব্যাক অফ মাইন্ড সবার ভিতরে এটা থাকে। শর্টকাট ওয়ে খুঁজি আমরা। না, শর্টকাট ওয়ে বলবো না, কারণ হচ্ছে আমি যেটা করেছি যে আমি ওয়ার্কশপটা এই জন্যই করেছি যে আমার কাছে মনে হয়েছে যে সবকিছু একটা বেসমেন্ট দরকার। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমরা আড্ডার একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের বাংলাভিশনের পর্দায় নিয়মিত প্রচারিত হচ্ছে ধারাবাহিক যার নাম কমন প্রবলেম, যেখানে আপনিও কাজ করেছেন। একটু দর্শকদের উদ্দেশ্যে যদি সবশেষে বলার কিছু থাকে। একটা চমৎকার গল্পের কাজ আমরা করছি। সো এখন যেটা হয় যে আমরা সবাই ইউটিউবে দেখতে পছন্দ করি, টিভির সামনে খুবই কম বসি, কিন্তু আমি বলবো যে আসলে টিভির সামনে আপনারা বসুন, মিস হয়ে গেলে ইউটিউবে দেখুন, বাট গল্পটি দেখুন। গল্পটি তপু খান খুবই সময় নিয়ে চেষ্টা করেছেন ভালোভাবে কাজটি করতে। সো আই হোপ যে হচ্ছে গল্পটি দেখলে আপনাদের সবার ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আয়োজনে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলাভিশনকে আজকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320300 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। ব্রিটিশ দার্শনিক এডমন্ড বার্কের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, ভয় মানুষের সব বৃত্তি গ্রাস করে ফেলে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, থাকুন ভয়হীন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।